This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিছু করতে পারলাম না, আমার সামনে ঘটনা ঘটে গেল। ওই চায়ের দোকানে ওখানে সবকিছু করে, ইলেকট্রিক্যালের সব ইন্ডাকশন সব জ্বালায়। তখন ও অফ করতে, তারপরে আমি এগিয়ে যাই, মেয়েকে চ্যাংদোলা করে নিয়ে হসপিটালে যাই। আমার তখন সব শেষ হয়ে গেল। জল পড়ে পাতা নড়ে, শুনেছেন তো? এই বর্ষায় জলও পড়ে পাতাও নড়ে, শুধু যেটা নড়ে না সেটা সরকারের টনক। সরকারের টনক যে কিসে নড়ে তা যদি জানা থাকতো তাহলে হাওড়ার তারক দাস একবার চেষ্টা করে দেখতেন। জানেন তো, তারক দাস বিখ্যাত কেউ নন, আপনার আমার মতোই একজন ছাপোষা মধ্যবিত্ত। দুদিন আগে তারক দাস তার মেয়েকে হারিয়েছেন কারণ সরকারের টনক কিছুতেই নড়েনি। হাওড়ার এই মালি পাঁচঘরার তারক দাসের মেয়ে পৌরবী দাস বৃহস্পতিবার সন্ধে বাড়ির থেকে বেরিয়েছিল নেমন্তন্ন খেতে যাবে বলে। পাড়াতেই, বাড়ির কাছেই একটা জন্মদিনের নেমন্তন্ন ছিল পৌরবী আর পৌরবীর বোন বাড়ির থেকে রওনা দিয়েছিল সেই নেমন্তন্ন রক্ষা করবে বলে, কিন্তু বাড়ির বাইরে পা রাখতেই বেঘরে প্রাণ চলে গেল পৌরবীর। কি মর্মান্তিক ঘটনা ভাবুন তো, একটা মেয়ে বাড়ির বাইরে পা রাখতেই বেঘরে মারা গেল। বাবার সামনে দেখলেন তিনি তার মেয়ে। কেন বলুন তো? কারণ দুটো, এক বৃষ্টির জমা জল, আর দুই নজরদারির অভাব। পৌরবীর বাড়ির আশেপাশে বেশ কিছু দোকান রয়েছে, সেই দোকানগুলোতে বেআইনি বিদ্যুৎ সংযোগ রয়েছে বলে অভিযোগ। এরকমই একটা দোকান থেকে নাকি বিদ্যুতের তার ওই জমা জলে পড়েছিল, আর সেই জলে পা দিতেই পৌরবী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। কি মানে দুর্ভাগ্যের বিষয় বলুন তো, লজ্জারও তো বটে। আজকে এই 2024-এ দাঁড়িয়ে একটা রাজ্য, যে রাজ্য বিশ্বাস করে সে এগিয়েছে, সেই রাজ্যে একটু বৃষ্টি হলে জল জমে, আর সেই জলে লোকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এটা আমাদের লজ্জা না আমাদের ব্যর্থতা, হতাশা? কিভাবে দেখবেন জানি না। রাজ্যের মন্ত্রী অরূপ রায় অবশ্য স্বীকার করেছেন যে হাওড়ায় জল জমার সমস্যাটা রয়েছে। আরও একটা কথা বলেছেন দীর্ঘদিন যেহেতু হাওড়া পুরসভায় ভোট হচ্ছে না, তাই নাকি পুরো পরিষেবাটা ঠিক মতো দেওয়া যাচ্ছে না। মানে ভোটটা যদি হতো, মালিপাঁচঘরার রাস্তায় আর জল জমতো না, বিদ্যুতের কাটা তার জলে পড়ে থাকতো না, আর সেই জলে পা রাখতে না রাখতেই পৌরবী দাসের মৃত্যু হতো না। কি বলেছে? তার যেটা মনে হচ্ছে তিনিই বলেছেন। এবার ছোটোবেলায় শিখেছি যে বড়দের মুখের ওপর কথা বলতে নেই, তর্ক করতে নেই। অরূপ রায় তো একজন প্রবীণ মানুষ, তার ওপর রাজ্যের মন্ত্রী, মানে সব দিক থেকে তিনি আপনার আমার মতো মানুষের থেকে অনেক বড় মাপের মানুষ আর কি, বয়োজ্যেষ্ঠ। তাই ঠিক করেছি যে মন্ত্রীর মুখের ওপর কথা বলবো না, তর্ক করব না, কিন্তু কিছু যুক্তি তো সাজিয়ে দিতেই হচ্ছে, জানেন তো, না দিয়ে তো পারছি না। এই হাওড়া পুরসভায় ভোট হয়নি, ঠিক ভোট হয়নি, কিন্তু বিদ্যুৎ দপ্তরে তো মাইনে হয়েছে, মাইনে তো সিএসসিতেও হয়েছে, হতে পারে লাইনটা সিএসসি, কিন্তু নজরদারির দায়িত্ব সেটা তো সবার, প্রশাসনে। আর হাওড়ায় ভোট না হলেও বিধাননগর পুরসভা, সেখানেও তো ভোট হয়েছে। 2022 সালে তো যথারীতি ভোট হয়েছে, 2 বছর হয়ে গেল। বিধাননগরে নির্বাচিত পুর বোর্ড রয়েছে। রাজ্যে যে দলের সরকার, অরূপ রায় যে দলের মন্ত্রী, সে তৃণমূলই তো বিধাননগরে পুরসভা চালাচ্ছে। সে বিধাননগরের জিসি ব্লকে আজ সকালেও কিন্তু জল জমেছিল, আর সেই জমা জলের মধ্যেই লাইট পোস্ট থেকে ঝুলছিল খোলা তার। সল্টলেক সাইয়ের সামনেও TV9-এর ক্যামেরায় ধরা পড়েছে এই একই ছবি। দেখা গেছে লাইট পোস্ট থেকে তার ঝুলছে। তাহলে
উনি যেটা বললেন, বয়োজ্যেষ্ঠ মানুষ, ভোট হলেই যদি সব সমস্যার সমাধান হতো তাহলে বিধাননগরে তো এই বিদ্যুতের খোলা তার পড়ে থাকতো না আর জলও জমতো না। অতএব মার্জনা চেয়ে নিয়েই বলছি, অরূপ রায়ের যুক্তি এক্ষেত্রে অন্তত খাটছে না, জানেন তো। আরেকটা কথা, এই পৌরবী দাস মরিয়া প্রমাণ করিল যে তার মৃত্যুতেও সরকারের টনক এতটুকু নড়েনি। অবশ্য সরকারের টনক কবেই বা নড়েছে? এর আগেও তো জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষ মারা গেছে, প্রথম তো এটা হলো না। খোদ রাজভবনের সামনেই তো এক সহনাগরিকের মৃত্যু হয়েছিল, আমরা দেখেছিলাম, জলে ভাসছে দেহটা। তাতেও কি সরকারের টনক নড়েছিল? যদি নড়ত, যদি পৌরবীর মৃত্যুতেও টনক নড়ত, মেদিনীপুর শহরে লাইট পোস্ট থেকে খোলা তার ঝুলতো না, ব্যারাকপুরের বাসিন্দারা জমা জলে পা রেখে বলতেন না যে কোনো সময় বিদ্যুতের ছোবল খেতে হতে পারে। আর পৌরবী যে হাওড়া শহরের মেয়ে, সেই হাওড়ায় আরও কিছু জায়গায় খোলা তার পড়ে থাকতো না। এবং সব থেকে বড় কথা কি জানেন? এটাই সব থেকে বড় কথা, পৌরবীর মায়ের কোলটা তাহলে খালি হতো না। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসত বাটি। আমি দোকানের ভেতরে ছিলাম, অপোজিটেই আমার চায়ের দোকান, ওখান থেকে শর্ট সার্কিটটা হলো। হাওড়ার এক সহনাগরিক কাঁদছেন। এ কান্না থামারও নয়, জমা জল আর খোলা তার, এ উদাসীনতাও হয়তো খোঁচার নয়। তাই একের পর এক ঘটনা, একের পর এক হা হুতাশ, ফের অপেক্ষা, ফের জমা জলে খোলা তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় খানিক টনক নড়ে। কদিন বাদে যে কে সেই, যেমনটা ধরুন সল্টলেক, ঝাঁ চকচকে নগরী, উন্নয়ন ছুঁয়ে দেখতে হয় না, খোলা চোখেই এখানে দেখা যায়। তবে খোলা তার ছুলে এখানেও নির্ঘাত মৃত্যু। খোলা চোখে খোলা তার ছড়িয়ে যত্রতত্র। সাইয়ের দুধারে জল নেই, কিন্তু খোলা তার আছে। জিসি ব্লকে জলও আছে, জলে ডুবে থাকা তারও আছে। ওটা ইলেকট্রিকের তার আছে, টেপ মারা আছে, জলের জন্য এটা শর্ট সার্কিট হয়ে যেতে পারে। অবশ্যই ভয় তো আছে, যদি শর্ট হয়ে যায় মানুষ বিপদ হতে পারে। এটা খোলা থাকলে তো ভয় লাগবে, কেন জল জমে গেলে তো শর্ট সার্কিটের ব্যাপার আছে, লোকজন তো মারা যাবেই। কর্পোরেশন যদি বা মিউনিসিপ্যালিটি যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা আর কি করতে হবে, বলেও তো কোনো লাভ হয় না, সম্ভবই না। ওই জন্য তো হাত ধরে হাঁটা। কেন? যদি কিছু ধরে ফেলে তখন কি করব? এটা অবভিয়াসলি খুব রিস্কি একটা ব্যাপার। উঁকি দিচ্ছে ঝুঁকিরা। মেয়র অবশ্য খোলা তারে সাবোতাজের তত্ত্ব জড়াতে ব্যস্ত। আবার কেউ হয়তো খুলেও দেখিয়ে দিতে পারে, কারণ কম্পিটিশনের মার্কেট, কে কতটা এগোতে পারে। তা আমাদের কাছে সব ফিটনেস সার্টিফিকেট রাখা আছে। ফিট সার্টিফিকেট দেখাবেন না, ফিট সার্টিফিকেট নেই বিধাননগরে। প্রত্যেকটা জায়গায় খোলা তার, বিদ্যুৎ বাহিদা, ত্রিফলা স্তম্ভ। উনি বলছেন কেউ খুলে দিয়েছে মামার বাড়ি, বৈদ্যুতিক তার যে কেউ হাত দেবে, আমি তো হাত দেবো না, মরে যাবো তো। সল্টলেকের মেয়র কি ইঙ্গিত করেছেন বা কোন দিকে বলেছেন, তার যদি আমার পরিষ্কার কথা, যদি কারুর এটা মনে হয়, সেটা মেয়র বলে নয়, সাধারণ মানুষেরও যদি কারুর মনে হয় যে সেখানে কোনো রকম সাবোটেজ, তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো উচিত। ইলেকট্রিকের তারের যে কথা বলছেন, আমার সেই ব্যাপারে সব আইডিয়া নেই। এটা যার দপ্তর সে নিশ্চয়ই সেই ব্যাপারে মন্তব্য করবে, আমার এই ব্যাপারে আইডিয়া নেই। আইডিয়া মানে ধারণা, সচেতনতার ধ্যান ধারণাটা খোলা তারের মতোই যেখানে সেখানে বিস্তৃত। ব্যারাকপুরের ছবিও একই রকম, পানিহাটি হোক বা মেদিনীপুর। বিদ্যুৎ গতির উন্নয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ঝুঁকিটা চোখে পড়ছে না এই যা। বাংলার গোয়েন্দা সাহিত্যের ইতিহাসে দীপক চ্যাটার্জি খুব একটা কুলীন গুইন্দা নন, জানেন তো। মানে ফেলুদা, ব্যোমকেশ বা কিরিটির মতো এই দীপকের পেডিগ্রি কোনো কালেই ছিল না। তার একটা কারণ নাকি যে দীপকের স্রষ্টা এই স্বপন কুমার, তিনি নাকি এমন কিছু সিলি মিস্টেক করেছেন, দীপক কুমার আর কিছুতেই যাতে উঠতে পারেননি। সবাই এখনও ওই কোথাও গিয়ে এই দীপকের কথা মনে করলেই তখন সেই স্বপন কুমারের লেখাটার কথা উল্লেখ করেন। দু হাতে দুই উদ্যত পিস্তল ও
অন্য হাতে জ্বলন্ত টর্চ। দীপক চ্যাটার্জি 5 তলা হইতে জলের পাইপ বাহিয়া বিদ্যুৎ গতিতে নামিয়া গেল। বাঙালি পাঠক সেদিন হেসেছিল, কিন্তু সবাই পড়ার সময় কিন্তু টানটান হয়ে পড়তো। কিন্তু দেখুন, হাসতে তো হবেই। 3 হাতওয়ালা গোয়েন্দার বর্ণনা পড়ে হাসি পাবে না? এই কৃষ্ণা চক্রবর্তীর কথা শোনার পর স্বপন কুমার কিন্তু বলতে পারতেন, জানেন তো, বাঙালির তো আসলে 3টেই হাত, ডান বাম ছাড়াও আরেকটা হাত তো অজুহাত। সেটা এমনিতে অদৃশ্য থাকে, কিন্তু প্রয়োজন পড়লে ঠিক সময়ে বেরিয়ে পড়ে। যেরকম কৃষ্ণা চক্রবর্তী আজকে বার করলেন। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে তো মানে এই যদি এই অজুহাতটা না থাকতো তাহলে তিনি বলতে পারতেন যে পুরো বোর্ডকে বদনাম করতে কেউ বা কারা রাতের অন্ধকারে লাইট পোস্টে তার খুলে দিচ্ছে। এবং তারপর যেটা বললেন সেটা আরও অসাধারণ। কম্পিটিশনের বাজার তো, কম্পিটিশানটা কিসের? এগিয়ে যাওয়ার কম্পিটিশান। এগিয়ে যাওয়ার কম্পিটিশান কার সঙ্গে কার হচ্ছে? আশেপাশে যতগুলো পুরসভা রয়েছে সবকটা পুরসভাই তো শাসক দলে। তাহলে কোনো একটা শাসক দল পরিচালিত পুরসভা এড়িয়ে যাওয়ার জন্য কোথাও গিয়ে শাসক দল পরিচালিত আরেকটা পুরসভার বদনাম করছে, ষড়যন্ত্র করছে, স্যাবোটেজ। নেতারা যখন বলেন ভেবে ঠেবেই বলেন বলে আমরা আশা করি। সুতরাং এটা যখন বলেছেন, এটা বললাম বটে ওই 3য় হাতের কথা, আসলে এটা ভাবনা চিন্তা করার কথা। বাকিটার পেছনে ভাবনা চিন্তা সেটা কতটা জানি না, ওটা আপনারা বিচার করুন। কারণ এই যে শুনলেন তো, কার এত কলজের জোর আছে বলুন তো যে লাইট পোস্টের তার খুলে হাত দেবে, আর সেই তার খুলে সে কোথাও যখন জমা জল পড়বে, মানে চারপাশ থেকে যখন জল পড়ছে, পাতা নড়ছে, সেই সময় জমা জলে খোলা বিদ্যুতের তার ফেলে দেবে। কার এত কলজের জোর? গত 3 বছরে বাংলায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 10 জনের মৃত্যু হয়েছে। তারপর এই সমস্ত কথা শুনতে হচ্ছে। জলের অন্য নাম নাকি জীবন। আমাদের রাজ্যে সরকারের টনক না নড়ায় প্রত্যেক বছর প্রমাণিত হচ্ছে যে জলের আরেক নাম মরণও। জলের আরেক নাম হাঁড়িকাঠও বলতে পারেন, জানেন তো। রবীন্দ্রনাথ লিখেছিলেন না, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পশ্চিমবাংলার যত ছোট ছোট নদী আছে গত কয়েকদিনের বৃষ্টিতে সব ফুলে ফেঁপে উঠেছে। আর সেই ফুলে ফেঁপে ওঠা নদীর জল এমনভাবে বইছে যে হাঁড়িকাঠের পুরোটা ডুবে গেছে, শুধু মাথাটুকু জেগে আছে। দেখলাম আর দেখেই মনে হলো খুব প্রতীকী, জানেন তো ছবিটা, প্রবলভাবে প্রতীকী, যেন অনেক কিছু বলছে। ছবি তো অনেক কথা বলে, দেখে মনে হচ্ছে না এটা আসলে জলের হাঁড়িকাঠ। সেই হাঁড়িকাঠে কারো না কারোর গলা তো কোনো না কোনো সময় পড়বেই। ইতিমধ্যেই তো হুগলি, হাওড়া, বীরভূম, মেদিনীপুরের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গেছে। সিঁদুরে মেঘ দেখি রাজ্য বলতে শুরু করেছে যে ডিভিসির ছাড়া জলই যাবতীয় দুর্ভোগের কারণ। ডিভিসি নাকি না জানিয়ে যখন তখন জলটল ছাড়ে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিবের তরফে ডিভিসির চেয়ারম্যানকে জানিয়ে দেওয়া হয়েছে যে সেচ দপ্তরকে না জানিয়ে যেন জলটল ছাড়া না হয়। ডিভিসি তারাও যথারীতি দাবি একটা এলে তো পাল্টা দাবি হবেই। তারাও বলেছে জল ছাড়ার আগে তারা রাজ্যকে ইনফর্ম করছে এবং তাদের সাফ যুক্তি, কর্পোরেশনের স্ট্রাকচারে ডিভিসির প্রতিনিধি যেমন রয়েছেন তেমন কেন্দ্রের প্রতিনিধি রয়েছেন, ঝাড়খণ্ড বাংলা 2 রাজ্যের প্রতিনিধিও রয়েছেন। এবার বাংলার প্রতিনিধি হিসেবে রয়েছেন নাকি ওই তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব। এবং ডিভিসি এটাও বলছে জল ছাড়ার তথ্য সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে আপলোডও করা হয়। মানে রাজ্য আর ডিভিসি দুপক্ষই যার যার মতো করে যুক্তিটা সাজিয়ে নিচ্ছে। তাহলে হাঁড়িকাঠে গলাটা কার পড়ছে? না ডিভিসির, না রাজ্য সরকারের। ওই হাঁড়িকাঠে গলাটা আসলে পড়ছে আপনার আমার মতো সাধারণ মানুষের। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। ছাড়া না হয় কিভাবে স্ট্যাগার্ড ম্যানারে এটাকে
ন্যাভিগেট করা যায় সেই চেষ্টা চলছে। ডিভিসি তারা ম্যানমেড বন্যা পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য জল ছাড়ছে বাংলায়। যখন গ্রীষ্মকালে জল চাওয়া হয় তখন ডিভিসি দেয় না। আজ দেখছি চাষের সব জমি জলে ডুবে। গত সপ্তাহে কিন্তু ছবিটা এরকম ছিল না, জানেন তো। শুকনো জমিতে কিভাবে আমন ধান রোপণ করবেন চাষিরা কিন্তু তখন ভেবে কুলকিনারা পাচ্ছিলেন না। তখন ওই ডিভিসির সঙ্গে বৈঠক করেছিল রাজ্য সরকার, আর 25শে জুলাই থেকে ডিভিসি জল ছাড়তে শুরু করে। হ্যাঁ, ঠিক শুনছেন, রাজ্য সরকারের সাথে কথা বলেই ডিভিসি জল ছাড়তে শুরু করেছিল চাষের জন্য। ভরা শ্রাবণে বাঁধের জলে চাষ, এটাই তো হয়েছে। যতই কুণাল ঘোষ বলুন, শীতকালীন চাষের সময় ডিভিসির জল আমাদের কাজে লাগে। এবার ভরা শ্রাবণেও যখন বৃষ্টি হচ্ছিল না, তখন তো ওই ডিভিসির জলই সহায় হয়েছে। এখন দেখুন ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে, একটা সীমার পর জল না ছেড়ে উপায় নেই। বাঁধ ভাঙলে বিপদ আরও বড়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে অতি গভীর নিম্নচাপের ফলে ঝাড়খণ্ডে আরও বৃষ্টি হবে, ফলে মাইথন বা পাঞ্চেতের মতো বাঁধগুলোর থেকে আরও বেশি করে জল ছাড়বে ডিভিসি। মানে বুঝতে পারছেন, আগামী কয়েকদিন বৃষ্টিটা যদি কিছুটা কমেও যায়, এই নদ নদীগুলোতে জলস্তর আরও বাড়বে। ফলে হাওড়া, হুগলি বা পূর্ব বর্ধমানের জলমগ্ন এলাকাগুলোতে জল নামার এখনই কোনো সম্ভাবনা নেই। এটাই কি অদ্ভুত ট্র্যাজেডি না? যেটা বাঁচায় সেটাই মারে, একই সঙ্গে দুদিকটাই হয়। দেখুন, কুণাল ঘোষের এটা বলা ছাড়া কোনো উপায় নেই। তিনি কখনো বলতে পারবেন না যে কোথাও গিয়ে এই ডিভিসির জলই চাষের রাস্তা খুলে দেয়। তার কারণ যখন জলটা ছাড়া হবে এই বর্ষার সময়, তখন মানুষের বাড়িঘর ডুববে, মানুষের ক্ষতি হবে, মানুষ ক্ষিপ্ত হবে। আর সেই সময় সেই মানুষের মানে যে মানসিকতা যেদিকে বইবে, নেতাদের মানসিকতাও সেই দিকেই বইলে, নেতারা তাতেই আরও ধুনো দিলে তবেই না নেতাদের ওপর মানুষের ভরসা থাকবে। স্রোতের উল্টো দিকে নেতারা কখনো হাঁটেন না। সুতরাং গোটা বিষয়টার মধ্যে কোথাও অস্বাভাবিক কিছু খুঁজতে যাবেন না প্লিজ। যেটা হওয়ার সেটা যেরকমভাবে হওয়ার তাই হয়েছে, আর যেটা ভবিতব্য সেটাও তাই হয়েছে। হ্যাঁ, এবার এর মাঝখানে যে জায়গাটা অ্যাকচুয়ালি ম্যানমেড নয় বলেই এই ম্যানমেড বন্যার তত্ত্বটা সামনে এসছে, জানেন তো। ম্যান কি করতে পারে এই সমস্ত ক্ষেত্রে? এই নদীর নাব্যতা ঠিকভাবে বজায় রাখতে পারে, বাকি যে নিকাশি জায়গাগুলো সেগুলোকে ঠিকঠাক করে মেনটেন করতে পারে, তাহলে কিন্তু মানুষজনে খুব একটা সমস্যা হয় না। আর যেখানে কিচ্ছু করার নেই সেখানে অন্তত আগে ভাগে যদি উদ্যোগ নিয়ে ওই মানুষজনকে একটা নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়, এবং তারপর যখন ত্রাণ ঠান দেওয়া হবে, তখন যদি কোথাও গিয়ে ওই কাটমানি, ত্রাণের কালোবাজারি, এই সমস্ত অভিযোগগুলো সোনার হাত থেকে বাঁচানো যায়, তাহলে কিন্তু এই ম্যানমেড তত্ত্বগুলো অনেক সময় ভালো দিক থেকেও দেখা যেতে পারে। ঠিক যেভাবে জল কখনো জীবন, কখনো মরণ, ঠিক একইভাবে ম্যানমেড কখনো সুখ্যাতি, কখনো কুখ্যাতি এনে দিতে পারে। দেখুন, লঙ্কা থেকে সীতাকে উদ্ধার করার জন্য সমুদ্র পেরোনোর প্রয়োজন পড়েছিল, মনে আছে? রামচন্দ্র ঠিক করেছিলেন যে বান মেরে সাগরের জলটাই শুকিয়ে দেবেন। তখন সমুদ্র দেবতা নাকি করজোড়ে নিবেদন করেছিলেন, দয়া করে বান মারবেন না, আমি বরং বুক পেতে দিচ্ছি, আপনি সেতু বানিয়ে লঙ্কায় চলে যান। তারপর যথারীতি তাই হয়েছিল। সাগরের জলে শিলা ভাসিয়ে রাম সেতু নির্মাণ করেছিল বানর সেনারা। এই কথা রামায়ণ বলছে। আমরা এখন রামায়ণ, মহাভারত এসব নিয়েই তো বেঁচে আছি। দেখুন, বাংলার মানুষের ফি বর্ষায় যাতায়াতের জন্য মনে হচ্ছে এখন কিন্তু ওরকম একটা শিলা প্রয়োজন। তাতে কার নাম লিখতে হবে জানি না, কিন্তু এমন কারোর নাম লিখতে হবে যেটা শিলাগুলো আর ভাসবে, আর ডুববে না, বর্ষার কাদায় গেঁথে যাবে না। আপনার পাড়ার রাস্তার অবস্থা হয়তো খারাপ, হাঁটতে গেলে হোঁচট খাচ্ছেন বা পা ডুবে যাচ্ছে, ভোট প্রচারে এসে প্রার্থীও হয়তো 3বার হোঁচট খেয়ে যেতে পারেন, কিন্তু ওই ভোটের পর
যদিও প্রার্থীরা আর আপনার পাড়ার রাস্তাটার কথা মনে থাকবে না, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম আর কি। মানে ভোটের সময় নেতারা যতই ভোকাল ফর লোকাল হন না কেন, ভোটটা জাস্ট একবার মিটে যেতে দিন। লোকালদের জন্য ভোকাল হতে নেতারা বেবাগ ভুলে যান। তাই প্রত্যেক বছর এই বানের জলে ভাসাটাই ভবিতব্য, বা পাঁকের মধ্যে পা ঢুকে যাওয়াটা, অথবা পৌরবী দাসের বেঘরে মৃত্যুটাই সাধারণ মানুষের নিয়তি। ঠিক যেরকম চণ্ডীপুরের নিয়তি প্রত্যেকটা বর্ষায় কাদা মাখার। না, এটা ভাববেন না যে চণ্ডীপুরের মানুষ খুব শখ করে কাদা মাখছেন, ওই যেরকম লোকে কেরালা টেরালায় গিয়ে কাদা ঠাদা মেখে কী সব আয়ুর্বেদিক বিভিন্ন চিকিৎসা করান, একদম সেরকম না। এটা দায়ে পড়ে, সিম্পলি দায়ে পড়ে। গ্রামের একমাত্র রাস্তাটা এমন হাল জানেন, বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা জমে যায়, আর সেই কাদায় হাবু ডুবু খাওয়াটাই তখন চণ্ডীপুরের ভবিতব্য। ওই দেখুন, হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে, হাতে জুতো চটি ঝুলিয়ে, বাজারের থলি ঝুলিয়ে যারা হেঁটে আসছেন তারা ভবিষ্যৎ গড়ার কারিগর। আপনার সন্তানকে গড়ে পিঠে মানুষের মতো মানুষ করার দায় এদের ওপর। বাজারের থলিতে মিড ডে মিল। বাধ্য আমাদের জুতো হাতে আর মিড ডে মিলের ব্যাগ হাতে নিয়েই আমাদের প্রত্যেক বছর এইভাবে 4 মাস, মানে সারা বছরের 4 মাস আমাদের আছেই। আমাদের মিড ডে মিল চালানোটা খুব কষ্টকর হয়। এই 10-12 কেজির ব্যাগ একটা, আমাদের স্কুলে 118 জন ছাত্রছাত্রী আছে, তাদের আলু পেঁয়াজ সব রকম সবজি 10-12 কেজি হয়। এই দেখুন, এবার এগিয়ে আসছে আপনার সন্তান, আগামীর ভারতবর্ষ। জল কাদার মধ্যে থপথপ করতে করতে, খলবল করে কথা বলতে বলতে হেঁটে আসছে কন্যাশ্রী আর শিশু সাথী। ইচ্ছা বেচারা একটু অসাবধান হলো কি না হলো, অমনি কাদার মধ্যে আছাড়। পরিষ্কার স্কুল ড্রেসে কাদা জল লেগে সে এক যাচ্ছে তাই অবস্থা। লাগুক কাদা, এ রোজকার ব্যাপার। চলুন স্কুলে যাই। স্কুলের নাম চণ্ডীপুর প্রাথমিক বিদ্যালয়। সেখানেই ওদের সঙ্গে কথা হোক। স্কুল থেকে জুতো দিয়েছিল, পরে আসনি কেন? কাদায় পড়ে যাচ্ছিলাম, এই জন্য ঘরের জুতো আবার পরে দিয়ে পারি। রাস্তা খুব কাদা হয়, স্কুল আসতে পড়ে যায়। ও, এতক্ষণ কাদায় হাবুডুবু খেতে খেতে আপনাদের তো গ্রামের নামটাই বলা হয়নি। গ্রামের নাম চণ্ডীপুর, পঞ্চায়েতের নাম নাড়াচল, ব্লকের নাম দাসপুর, আর জেলার নাম পশ্চিম মেদিনীপুর। ফি বর্ষায় চণ্ডীপুর এমনই কাদায় হ্যাঁচড় প্যাচড় করে হাঁটে। কেউ অসুস্থ হলেও এই পথেই হাঁটতে হয়। একটা মানুষের ডেলিভারি কেস হলেও যেতে পারবেন, একটা হসপিটালেও যেতে পারবেন। জুতো কেন আপনার হাতে? কি করবো, কাদায় যেতে হবে। এছাড়া যা পথ তাদের নাই। মানে এটা কতদিনের সমস্যা আপনারা জানেন? যেটা এই প্রায় এখন অনেক 10-12 বছরের ব্যাপার, আরো বেশি। 10 বছর, 10টা বছর কাদা মাখছে চণ্ডীপুর। মানে 2টো বিধানসভা আর 2টো লোকসভা ভোট পার হয়ে গেছে, পঞ্চায়েত ভোটও পার হয়েছে 2টো। 6টা ভোট চলে গেল, দরজায় সরকার চলে এলো, অথচ চণ্ডীপুরের মানুষকে কেন ফি বর্ষায় এভাবে হাঁটতে হয়? কেন একটু এদিক ওদিক হলেই জীবন্ত সমাধি যাওয়ার ভয়ে বুক ধুকপুক করে? পঞ্চায়েতের প্রধান বলছেন সিস্টেমের কথা। রাস্তা ধরা আছে, চিন্তা করা, 2টো রাস্তা ধরা আছে। প্ল্যান অনুযায়ী তো কাজ করতে হবে, সিস্টেমে হাঁটতে হবে। আর বিধায়ক অরূপ ধারা বলছেন হবে হবে, রাস্তা হবে। কেন্দ্রের যে এত বঞ্চনা, তার সত্ত্বেও আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারই একটা প্রকল্প পথশ্রী। সেই পথশ্রী প্রকল্পের মাধ্যমে আমাদের চন্দ্রকোনা বিধানসভাতে অনেক রাস্তা হয়েছে। ওই রাস্তাটারও কিছু কাজ হয়েছে, কিছুটা বাকি আছে। যেটুকু বাকি আছে সেই কাজটা খুব শীঘ্রই সমাপ্ত হবে। নেতারা বলে চলেন, চণ্ডীপুর শুনে চলে। রাস্তা হবে, আর কাদা মাখা পথ পেরোতে হবে না। সেই শোনা কথায় কাজ হয় না। আবার বর্ষা আসে, চণ্ডীপুরের পেটের ভেতর কাদা মেখে ছুটে আসে আগামীর ভারত, আপনার দেশ। দেবেশ ঠাকুর লিখেছিলেন না, ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। অনেকেই বলে উঠবেন ভারতবর্ষ আবার কি, এই নামে আবার কিছু আছে নাকি? ঠিক, নামে আর কি আসে যায়, ভারতবর্ষ নয়, আমাদের দেশটার নাম ভারত। ভারতও তো আর্ট পেপারের ওপর জল রঙে আঁকা কোনো ম্যাপ নয়। ভারত মানে চণ্ডীপুর, চণ্ডীপুরের মানুষ, আপনি, আমি,
যারা প্রত্যেকটা বর্ষায় এক হাঁটু কাদায় আছাড় খেতে খেতে হাসপাতালে যাই, স্কুলে যাই, বাজার হাট করি, আর তারপরেও ভোট দিই। যেমন আমি, আপনি, আমরা সবাই ভোট দিই, ঠিক সেরকম সবাই ভোট দিই। যেরকম ভোট দেন বারু সবর। সরকারের টনক নড়লে না আজ বারু সবরের কথা আপনাদের বলতে হতো না। 2023-এর 7ই জুলাই মনে করে রাখুন ডেটটা। পঞ্চায়েত ভোটের আগে এই বারু সবরের কথা বলেছিলাম আপনাদের। আজকে আবার বলবো, আজকে আবার বলতেই হবে, কারণ বারু সবরের কথা আজকেও না বললেই নয়। ওই যে ওখানে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে গণতন্ত্র, নাম বারু সবর। বারুর হাতে নাগরিক পরিচয়পত্র। বারুর দেশ বারুকে এটুকুর যোগ্য মনে করেছে, এতেই বারু বর্তে গেছেন। বারু জানেন গণতন্ত্রের খাতায় তার কানাকড়ি মূল্য। তবু ভোটের দিন বারুর নিজেকে ভীষণ দামি মনে হয়। বারু সবরও ভোট দেন। অথচ বারু সবরকে একটা ঘর দেওয়ার প্রয়োজন বোধ করেনি কেউ। আমরা ওরা রাকচাকচিতে আবাস প্রকল্পের কাজ বন্ধ। বারু সবর তাই যেমন ছিলেন তেমনই আছেন। 1 বছর আগে বারু হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসেছিলেন ঘর থেকে। আর 1 বছর পর TV9 বাংলা যখন বারুর খোঁজ করতে গেল বাঁকুড়ার রানীবাঁধ ব্লকে, তখন বারুর বউ ভারতী বসেছিলেন ছাউনির বাইরে। ঘর পাবেন আশা আছে? কিরকম কত কষ্টে থাকছি। তিরপল দিয়েছিল? হ্যাঁ, একবার একটা দিয়েছে তো আর দেয়নি তো। ভোট দেয়নি আপনাদেরকে সরকার? দেয়নি তো। বারু গিয়েছিলেন চোন খাটতে। আমরা যখন চলে আসছি তখন দিনমজুরের বউ ভাত চাপাবেন বলে হাড়ি ধুচ্ছেন। উনুনের আঁচ জ্বলে ওঠার আগেই নিভু নিভু লাগছে। বারুদের কথা যেমন না বললেই নয়, তেমন ভারত ভাগ্য বিধাতা নেতাদের কথাও তো না বললেই নয়। পশ্চিমী পুরাণ অনুযায়ী বেড়ালের 7টা জীবন হয়। আবার ক্রিশ্চিয়ানিটিতেও বলা হয় যে 7 ডেডলি সিন, মানে এই যে 7টা ডেডলি সিনের কথা বলা হয় না, তা মানুষের চরিত্রের 7টা খারাপ দিক। তার মানে প্রথম রাত্রে বিড়াল মারার অর্থ কী হলো? দুটো বিষয়কে যদি জুড়ে নেন, সম্পর্কের শুরুতেই 7টা নেতিবাচক বিষয়কে নিকেশ করে ফেলা। আবার রামায়ণ অনুযায়ী রাবণের 10টা মাথা ছিল, প্রত্যেকটা মাথা মানুষের খারাপ চরিত্রের প্রতীক। রাম 31টি তীরে নাকি রাবণ বধ করেছিলেন। 10টা তীরে রাবণের ওই 10টা মাথা বা 10টা কুচরিত্রকে কেটে ফেলে দিয়েছিলেন, আর বাকি 20টা তীরে হাত পা কেটে দেওয়া হয়েছিল, আর একটা তীর পেটের ওই অমৃত কলসটা বিদীর্ণ করে দিয়েছিল। দেখুন, মহাভারত আর ভাগবত পুরাণ অনুযায়ী শিশুপালের 100টা অপরাধ ক্ষমা করেছিলেন শ্রীকৃষ্ণ। 100টা অপরাধ অব্দি কিচ্ছু বলেননি। 100টা পেরিয়ে যেতেই সোজা সুদর্শন চক্র দিয়ে মাথা খেচাংফু। এই এতক্ষণ ধরে এই প্রাচ্য আর পাশ্চাত্যের ধর্ম আর নীতিশিক্ষার এই যে সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করলাম না, কেন করলাম বলুন তো? কারণ আছে। এবার প্রশ্নগুলো করি, তাহলে বুঝতে পারবেন কেন এত সংখ্যা নিয়ে নাড়ানাড়ি করছি। বলুন তো, অখিলগিরির কতগুলো অপরাধ ক্ষমা করা হবে? কতবার তিনি কতগুলো লাইফলাইন পাবেন? মানে দেখুন, আমরা কারামন্ত্রীকে কারোর সঙ্গে তুলনা করছি না, তিনি নিজেই তো নিজের জীবন্ত উদাহরণ। এই পৌরাণিক চরিত্রগুলো এগুলো তো নেতিবাচকতার প্রতীক। তিনি নিজে একদম পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে নেতিবাচক জিনিস, বারবার সেই নেতিবাচক প্রমাণ, নেতিবাচক ধ্যান ধারণা নিজের কথায় আর কাজে তিনি তুলে ধরে চলেছেন। রামনগরের বিধায়ক, অতীতেও তিনি বারবার এই দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন, আর এবার যেটা করেছেন সেটাকে শুধু দায়িত্বজ্ঞানহীন নয়, আইনের ব্যাখ্যায় অপরাধের তালিকাতেও সেগুলো পড়তে পারে যদি যথাযথভাবে অভিযোগ করা হয়। আমি ডিউটি করছি বলে তুলে নেবে, কেউ কাটেনি। আগে বসিয়েছে, আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি, কে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি।
আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে, আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আমি আপনি এখানে থাকবেন না। আমাদের কাপড় ছাড়া হয়েছে, আপনি জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম? এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা বলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারছো। ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না আপনি, একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। সরকারি কর্মচারী আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কথা। আপনারা বাংলাতে উপরে করে দেখেন, ভদ্রভাবে হবে না। যে ঠাকুর যে ফুলের সব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। অসাধারণ অসাধারণ, অমৃত সমান, জানেন তো। যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছে, একদম মানে কি বলবো, স্তব্ধ হয়ে দেখছিলাম। এছাড়া উপায় কি? অবশ্য এটা তো প্রথম না, অভ্যেস হয়ে যাওয়ার কথা ছিল, হয়নি, জানেন তো। মানে ভালো জিনিস তো সহজে অভ্যেস হয় না। এই প্রথমবার যখন এই তেজ দেখেছিলাম, তখন মুখ দিয়ে রবি ঘোষের সেই সংলাপটা বেরিয়ে এসেছিল, বাবা কি দাপট। এখন বিরক্ত লাগছে। বারবার একটা মানুষ একই কাণ্ড ঘটালে সেটা নিয়ে প্রহসন বলা যায় না, হাসি ঠাট্টা মজা কিচ্ছু করা যায় না, হালকাভাবে নেওয়া যায় না। একজন অন ডিউটি মহিলা ফরেস্ট অফিসারকে তিনি কি ভাষায় শাসালেন শুনলেন তো আপনারা। পারেন যে কোনো মানুষ এইভাবে বলা যায় কথা? বললে তাকে কি বলতে হয় ভাবুন। দেখুন, তাজপুরে বন দফতরের জমিতে কজন হকার দোকান বসিয়েছিল, সেগুলো রাতে বন দফতরের অফিসার ভেঙে দেন, বিরাট অপরাধ। এরপরই দলবল নিয়ে অখিলগিরি ওই ফরেস্ট রেঞ্জার মনীষা সাউকে দেখলেন তো ওইভাবে থ্রেট করলেন। থ্রেট ছাড়া কি বলবো, এর পরের বার যদি এর মধ্যে ঢোকেন, লক্ষণ রেখা টেনে দিয়েছেন, এর ভেতরে যদি আপনি ঢোকেন ফিরে যেতে পারবেন না। এটা থ্রেট না, সরকারি আধিকারিককে থ্রেট না। ফরেস্ট রেঞ্জার মনীষা সাউকে জানোয়ার বললেন। আমরা যতদূর জানি গলাবাজি করে গণতন্ত্র চলে না, গায়ের জোরেও চলে না, এগুলো জানা বা শোনা কথা অবশ্য। কি হবে চলে, কি হয় কি বলে শুনলেন তো। ধরে নিচ্ছি মন্ত্রীর স্নায়ুটা কোনো কারণে অশান্ত হয়েছিল, এবার হয়তো এতক্ষণে অনেকক্ষণ সময় চলে গেছে তো বিভিন্ন দিক থেকে লোকজন নিশ্চয়ই ফোন টোন করেছে, এতক্ষণে নিশ্চয়ই শান্ত হয়েছে। জাস্ট কয়েকটা প্রশ্ন এই সময় থেকে করতে ইচ্ছে করছে, জানেন তো। প্রথম প্রশ্ন, ফরেস্টের জমিতে যদি কেউ দোকান দেয় তাকে তো জবরদখলই বলে, তাকে উচ্ছেদ করে রেঞ্জার কি এমন অপরাধ করেছেন বলুন তো। খেয়াল করে রাখুন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলায় জেলায় ফুটপাত হকার মুক্ত হতে দেখেছি আমরা, মুখ্যমন্ত্রীর নির্দেশে। অখিলগিরির চোখে এই রেঞ্জার অপরাধী, তাহলে জেলায় জেলায় উচ্ছেদ অভিযানের জন্য তিনি কাকে অপরাধী মনে করেন? উচ্ছেদের নির্দেশ যে মুখ্যমন্ত্রী দিয়েছেন সেটা তার মনে আছে তো। দ্বিতীয় প্রশ্ন, সমুদ্রে জোয়ারের জল যতদূর পর্যন্ত আসে তার থেকে 500 মিটার ভেতর পর্যন্ত এলাকাটাকে কোস্টাল রেগুলেশন জোন বা CRZ বলা হয়, পরিবেশ বিধি অনুযায়ী সংরক্ষিত এলাকা। অখিলগিরি বন দফতরের জায়গায় তার বাইরে হকার বসানোর কথা বললেন, শুনলেন তো। CRZ-এ ওই 25 মিটার বলে দিয়েছে। সংবিধান অনুযায়ী বিধায়ক আর মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অখিলগিরি, তিনি কি দেশের আইন জানেন, মানেন? তাহলে এটা বললেন কি করে? তৃতীয় প্রশ্ন, একজন অন ডিউটি সরকারি অফিসারকে দলবল নিয়ে গিয়ে একজন মন্ত্রী শাসানি দিচ্ছেন, ডাং বা গাছের ডাল দিয়ে পেটানোর কথা বলছেন। ভারতীয় ন্যায় সংহিতার 132 নম্বর ধারা অনুযায়ী কর্তব্যরত সরকারি কর্মীকে হুমকি, হেনস্থা এবং আক্রমণ, সেটাকে তো শাস্তিযোগ্য অপরাধ বলে আমরা বলা হয়েছে বলে আমরা জানি।
তার জন্য কি হতে পারে জানেন? 2 বছরের জেলও হতে পারে। এবার প্রশ্ন, কারামন্ত্রী কি আইনের ঊর্ধ্বে? আরও আরেকগুলো প্রশ্ন আছে। একজন মহিলাকে এইভাবে জানোয়ার বলে কি শিষ্টাচারের পরিচয় দিয়েছেন কারামন্ত্রী? রাজ্যের মন্ত্রিসভার একজন সদস্য, যে মন্ত্রিসভার নেতৃত্বে রয়েছেন একজন মহিলা, তিনি একজন মহিলাকে গাছের ডাল দিয়ে পেটানোর কথা বলছেন। এরপর যদি কেউ তার সঙ্গে ওই জেসিবি বা জায়ান্ট সিংয়ের মিল খুঁজে পেতে চেষ্টা করেন, খুব অন্যায় করবেন কি? মন্ত্রী পেটানোর কথা বলছেন আর ওই মস্তানরা তো পিটিয়েই দিয়েছেন। দল আর সরকার কি মন্ত্রীর এই আচরণের অনুমোদন দেয়? একজন সরকারি কর্মচারীকে উনি বললেন মাথা নিচু করে কথা বলবেন। কেন বলবেন? মন্ত্রীর অনুগামী করের টাকায় বেতনের কথা বলছেন। করের টাকার মালিকানা কি ওই মন্ত্রীর অনুগামীদের হাতে? আমরা কি এই জন্যে কর দিই তো আমরা, আমি আপনি, যাতে তার কোনো মন্ত্রীর এই কোনো অনুগামী কোনো মহিলার ওপর ওটার জোরে মস্তানি করতে পারেন? সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বকেয়া, তার বিনিময়ে মন্ত্রীর অনুগামীর কাছে এভাবে বেতনের খোঁটা শুনতে হবে? এটাও তাদের দায়িত্বের মধ্যে পড়ে নাকি? সরকারি অফিসার দায়িত্ব পালন করেছেন, সেই জন্য তার কি পুরস্কার? তাকে দ্রুত বদলি করে দেওয়ার হুমকি দিলেন মন্ত্রী। তাহলে এই সিস্টেমটা চালু রয়েছে নাকি? এটাই কি সিস্টেম? মানে যেহেতু মন্ত্রী বলেছেন, আমাদের এই মনে প্রশ্নটা জেগেছে, সরকারি কর্মীদের বদলির ভয় দেখিয়ে এভাবেই কি মুখ বন্ধ রাখার শিক্ষা দেওয়া হয় নাকি? নাহলে মন্ত্রী এই আত্মবিশ্বাসটা পেলেন কি করে? একই সঙ্গে দেখুন, উনি জানেন বন দফতরে কি দুর্নীতি চলছে, সব জানা আছে, ফাঁস করে দেবো, কিন্তু করেননি কেন? সরকার প্রশাসন তার একজন গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছেন তিনি, একজন মন্ত্রী। সেই মন্ত্রী যদি জানেন কোনো দফতরে কোনো জায়গায় প্রশাসনের কোনো অংশে দুর্নীতি হচ্ছে, তাহলে সেটা লুকিয়ে রেখেছেন কেন? লোকানোটা অপরাধ নয়? আর কোন দুর্নীতি? ঘটনা ঘটার পর আমরা গেছিলাম কারামন্ত্রীর বাড়িতে, তিনি সব দোষ কিন্তু ওই ফরেস্ট অফিসারের ঘাড়েই চাপিয়েছেন। আর দুর্নীতির বিষয়টা এটা ঢোক গিলে চেপে গেছে। কেন? তার কি মনে পড়ে গেছে যে বর্তমান বা গত 13 বছরের সব বনমন্ত্রী তার দলের? তবে যা বলেছেন বা যা করেছেন সবটাই কিন্তু করেছে বুক বাজিয়ে, গলার স্বরটা সপ্তমে চড়িয়ে, যেন গলাবাজি করাটাই সততার পরিচয়। যত বেশি গলা তত সৎ। আচ্ছা, আপনারা তো আবার, আপনাদের বিশ্বাস নেই জানেন তো, আপনারা তো আবার খুঁজতে বসে যাবেন কার যেন বড় গলা। আমরা অত কিছু ভাবতে পারছি না বাবা। উফ, ওর অ্যাটিটিউড, সেখানে পুলিশের আধিকারিকরা ছিল, তারা সেই ম্যাডামকে বুঝাবার চেষ্টা করছেন। সেখানে আরো সরকারি লোকেরা ছিল, তারা তার ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরাও তাকে বোঝাবার চেষ্টা করছে। যে মহিলা এখানে রেঞ্জার হয়ে এসছে, এত বাজে মানে ব্যবহার করে মানুষের সাথে, এরকম বাজে ব্যবহার করা মহিলা মানে রেঞ্জার এই কাঁথিতে কখনো আসেনি। গাছগুলো অকেজো হয়ে যায়, শুকনো হয়ে যায়, ওগুলো সরকারের ট্রেজারিতে টাকা, ওরা সরকারি হিসাবে দেখায় না। অনেক রকম আছে, অনেক রকম কাজকর্ম আছে ফরেস্ট ডিপার্টমেন্টে। আমরা সেই কথাই বলেছি। 2021-এ খেলা হবে শুনেই বোধ হয় চার্জড আপ হয়ে গেছেন অখিলগিরি, জানেন তো? সেই তখন থেকে খেলা হবে বাজছে না, খেলা হচ্ছে, খেলা দেখছি আমরা দেখছি। এই এলোমেলো কথাগুলো কিন্তু তারপর থেকে শুরু হয়েছে, জানেন তো? দেখুন, খেলায় নামার আগে তো আবার প্র্যাকটিস করতে হয়, এটা খেলার নিয়ম। হ্যাঁ, মন্ত্রী কি ফোনে প্র্যাকটিসটা সেরেছেন? দেখুন, পূর্ব মেদিনীপুরের ডিএফওকে ফোনে নাকি শাসানি দিয়েছিলেন কারামন্ত্রী, মানে ওটা প্র্যাকটিস ছিল। তারপর রেঞ্জারের বিরুদ্ধে সোজা মাঠে নেমে পড়েছেন। নতুন দোকান, 15 বছরের দোকান ভেঙে চলে গেছে, আপনার ল্যান্ড, আপনি বসতে দিবেন না। আপনি শঙ্করপুরে দোতলা ঘর করেছে, আগে শঙ্করপুরে ফরেস্টের ল্যান্ডের উপরে দোতলা ঘর করেছে, ভাঙুন ওখানে। হ্যাঁ ভাঙুন, আগে ভাঙুন, তারপরে আসবেন এখানে। আগে কি বলছেন? হ্যাঁ বলে দিন, হ্যাঁ বলে দিন আগে। না ব্যাস, আমি ঠিক করছি, আমি যেটা বলছি ঠিকই বলছি। আরে ফরেস্ট, আমি বলছি আপনাকে, হ্যাঁ আমি বসাবো, বসিয়ে দিব আজকেই।
আমি বাসা ভাই। শুরু ডিএফও দিয়ে, শেষ রেঞ্জার দিয়ে। ফরেস্ট অফিসারের সাথে যোগাযোগ করেছিলাম আমরা, তিনি বলেছেন তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে গিয়েছেন। মুখ্যমন্ত্রী তো বেআইনি দখলদারিটা উচ্ছেদ করার কথা বলেছিলেন, তাহলে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালনে সরকারি অফিসারকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন কারামন্ত্রী, তারপর রেঞ্জারের বিরুদ্ধেই অভিযোগ করছেন। বিধানসভায় সরব হওয়ার হুমকিও দিয়েছেন। কি আশ্চর্য না? কারামন্ত্রী কি মুখ্যমন্ত্রীর নির্দেশ পালনের বিরুদ্ধে বিধানসভায় সরব হওয়ার কথা ভাবছেন নাকি? বললেন তো বিধানসভায় সরব হবেন, ব্যাপারটা তো সেরকমই দাঁড়াচ্ছে। দেখুন, বন দফতরের বিরুদ্ধে তার যদি কোনো অভিযোগ থাকতো তাহলে তো তিনি বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে জানাতে পারতেন। বীরবাহা হাঁসদা আমাদের কাছে কিন্তু সেই প্রশ্নটাই তুলেছেন। আচ্ছা, তার মানে তিনিও হক চকিয়ে গেছেন গোটা বিষয়টা। সত্যি তো, তার দফতরে, তার এখতিয়ারের মধ্যে জায়গা, সেখানে দুর্নীতি হচ্ছে, তার দলেরই আরেক মন্ত্রী জানেন, কিন্তু তিনি তাকে জানাচ্ছেন না, ফাঁস করে দেবেন বলছেন মিডিয়ার সামনে। এটা তো তার অস্বস্তিতে পড়ার যথেষ্ট কারণ আছে না? এভাবে নিজের দলের লোককেই এভাবে ধাঁধায় ফেলে দেওয়া এই ঠিক হচ্ছে? অখিলগিরি যে নিজের দলকেই হতাশ করছেন তাতে কিন্তু সন্দেহ নেই, জানেন তো। আবার কি ওইটা আগে যখন ছিল তখনও ফরেস্টের জায়গায় ছিল, দুবার নোটিশ দেওয়া হয়ে গেছিল, 2 বছর থেকে শুধু নোটিশ দেওয়া হচ্ছে, ওরা উঠছে না। তারপরে সমুদ্র থেকে ভাঙন হয়ে গেছে ঢেউতে, তারপরে আবার ওরা নতুন করে পিছন দিকে এ করছে। তো ম্যাডামেরই নির্দেশ আছে, সিএম ম্যাডামের, কোনো দখল করা, হ্যাঁ, কাজ করতে গেলে ওইসব হয়। ঠিক আছে, কিছু আমার পার্সোনাল কিছু নেই কারোর সাথে, কাজ করতে গেছি, ঠিক আছে, এমন কিছুই বক্তব্য নেই এটা নিয়ে। জায়গায় একজন কর্মরত অফিসার এবং অবশ্যই মহিলা, মানে এটাকে তো সমর্থন করি না। আমার মনে হয় অখিলদা, মানে আমার সাথে ওনার যদি ব্যক্তিগত কিছু থাকতো আমার সাথে একটু কথা বলে নিতে পারতেন, কিন্তু একজন মহিলা অফিসারকে ডিউটিরত অবস্থায় এভাবে বলা ঠিক নয়। মানে আমরা যারা দায়িত্বে থাকি বা দায়িত্বে আছি, আমাদের একটু ভাবনা চিন্তা করে এগোনো খুব দরকার। ওনার যদি সেরকম কোনো অবজেকশন থেকে থাকে, উনি আমাকে যদি লিখিতভাবে জানান এবং আমার সাথে কথা বলেন, অবশ্যই যদি কেউ দুর্নীতির সাথে যুক্ত থাকে আমরা তো তার সাথে থাকবো না। তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না। এই আচরণ, এই মানসিকতা, এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা, এই শব্দবন্ধ, এই শব্দচয়ন তীব্র প্রতিবাদ করছে। অখিলগিরির আগের বারে টার্গেট কে ছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে, থাকারই কথা, কারণ তিনি যে সে লোক তো নন, আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অখিলগিরি শুভেন্দু অধিকারী বিজেপিকে বিদ্রুপ করতে গেছিলেন, আর করতে গিয়ে রাষ্ট্রপতিকে ব্যঙ্গ করেছিলেন, যে পদ সমস্ত রাজনীতির ঊর্ধ্বে। তিনিও ছাড় পাননি ওর হাত থেকে। সেবার অখিলগিরি রাষ্ট্রপতিকে বিদ্রুপ করেছিলেন বলে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হয়েছিল। অথচ তখন যারা তার পাশে দাঁড়িয়েছিলেন তারা বলেছিলেন তাদের কানে আসেনি গোটা ব্যাপারটা, কিন্তু শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছিলেন। অখিলগিরি কি তা ভুলে গেছেন? একদম নয়। এর পরেও যে তিনি ফরেস্ট রেঞ্জারকে চমকাতে গেলেন, সেখানেও তো ওই প্রসঙ্গটাই টেনে এনেছেন। বলেছেন তো তিনি কি রাষ্ট্রপতি নাকি, মানেটা কি? অখিলগিরি কি বোঝাতে চাইলেন তিনি রাষ্ট্রপতিকেও রেয়াত করেননি, ফরেস্ট রেঞ্জার কোন ছাড়। সেবার নয় মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছিলেন, এবার কে ক্ষমাটা চাইবেন বলুন তো? উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে রাষ্ট্রপতি দেখতে ভালো না, এর উপস্থিত দেখতে ভালো। হ্যাঁ, আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি, তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? আমি মনে করি যে রাষ্ট্রপতির বিরুদ্ধে মাননীয় রাষ্ট্রপতিকে আমরা সকলে শ্রদ্ধা করি, সম্মান করি, এবং সি ইজ এ রেসপেক্টেড, হাইলি রেসপেক্টেড লেডি। তার সম্বন্ধে অখিলের এই মন্তব্য করাটা ঠিক হয়নি এবং এটাকে আমরা নিন্দা করেছি এবং পার্টি থেকে ওকে কষান করাও হয়েছে। আমরা ওর এই ওপিনিয়নটাকে সাপোর্ট করি না, ওকে বলে দেওয়া হয়েছে ফার্দার এটা যেন না বলা হয়। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, আই অ্যাপোলজাইজ
on behalf of the party, my party already apologized for that particular issue. মানে কষান ঠসানে যে ধার ধারেন না সেটা আমরা বুঝে গেলাম। এবার এটাতে কার গায়ে লাগছে, কাকে তিনি পাত্তা দিচ্ছেন না, সেটা তাদের বোঝার বিষয়। তবে একটা জিনিস বুঝতে পারছি, জানেন তো, অফিস হোক বা রাজনীতি, দু ধরনের কর্মী থাকেন, এক পারফর্মার আর দুই ইনফর্মার। এবার নামেই তো বোঝা যাচ্ছে কোন কাজটা কে করে থাকেন আর কি। তাজপুর সৈকতের এই ঝামেলায় ওই ফরেস্ট রেঞ্জার উনি কিন্তু আমাদের কাছে একদম পারফর্মার। তিনি নিজের দায়িত্ব পালন করেছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, অক্ষরে অক্ষরে পালন করেছেন। কিন্তু কারামন্ত্রী তিনি কি সাজার চেষ্টা করছেন? দেখে তো মনে হচ্ছে তিনিও পারফর্মার সাজারই চেষ্টা করছেন বা পারফরমেন্স করেছেন, সেরকম একটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করছেন। কারণ আসল যেখানে পারফর্ম করার বিষয় সেখানটায় তো তিনি মুখ পুড়িয়েছেন। তার রামনগর বিধানসভায় তৃণমূল তো লোকসভা ভোটে পিছিয়ে রয়েছে, শুভেন্দু অধিকারীকে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন দলকে, পারেন তো নি, উল্টে কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সঙ্গে তার বিভিন্ন যে সম্পর্কের রদবদল, চির ফাটল, যা বলবেন আর কি, সেগুলো তো ইদানিং বেশ ভালোভাবে শোনা যাচ্ছে। হয়তো সেই কারণেই জনদরদি সাজতে গেছিলেন, কিন্তু পুরোটা একদম যা বলে গোলমাল পাকিয়ে ফেলেছেন। বরং তার সামনে মেরুদণ্ড সোজা রেখে, স্নায়ু ধরে রেখে ওই মহিলা রেঞ্জার এখন হিরো হয়ে গেছেন। বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা তাকে ফোন করে আশ্বাস দিয়েছে, তৃণমূলের তরফ থেকেও তার সাথে নাকি কথা বলা হয়েছে। ধরে নেওয়াই যায় বীরবাহা হাঁসদার এই কাজে মুখ্যমন্ত্রীর সম্মতি রয়েছে। তাহলে অখিলগিরির জন্য কি পড়ে রইল? বন দপ্তরের বিরুদ্ধে বিধানসভায় সরব হওয়ার কথা বলেছিলেন না, অবস্থা যা দেখছি তিনি তো বিজেপির হাতে উল্টে বিধানসভায় সরব হওয়ার অস্ত্র তুলে দিয়েছেন। পূর্ব মেদিনীপুরের মন্ত্রী, তাও আবার অধিকারীদের জাতশত্রু, এরকম সুযোগ বিজেপি ছাড়বে নাকি? সোশ্যাল মিডিয়ায় বিরোধী দল তো কারামন্ত্রীর কারাবাসের দাবি জানিয়ে বসে রয়েছে। উনি বলেছেন যে সব দুর্নীতিগ্রস্ত, যদি মন্ত্রী বলছেন না আমার দপ্তরে কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত না, ইত্যাদি ইত্যাদি। আমি বলছি দুই মন্ত্রীর মধ্যে কে ঠিক? মুখ্যমন্ত্রী সালিশি করে দিন। অপমান শুধু করেননি, তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী তার সিদ্ধান্তকেও চূড়ান্তভাবে খিল্লি করেছেন। এখন এটাই দেখার যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার পদে থাকেন নাকি অখিলগিরিকে তিনি বাধ্য করেন তার মন্ত্রিসভার পদ থেকে পদত্যাগ করবার জন্য। ইন্দোরে কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশ বিজয়বর্গীয় ক্রিকেট ব্যাট দিয়ে কর্তব্যরত পুরসভার কর্মীদের পিটিয়েছিলেন, এগুলো ভুলে গেলেন আপনারা। ফলে সিপিএম আর বিজেপি একটা কথা বলবে না। অখিলগিরি তাজপুরের সমুদ্রে দাঁড়িয়ে বললেন তিনি এসডিপিওকে তুলে সমুদ্রে ফেলে দিয়েছিলেন। কাকে ফেলেছিলেন বলুন তো? মানে বায়োডাটায় যে এটা বড় করে লিখে রেখে দিয়েছেন, যেভাবে নিজের বায়োডাটা শোনালেন, তাহলে তো বুঝতে পারছি এটাকে তিনি অনেক বড় কৃতিত্ব বলে মনে করেন। তার এটা কিন্তু জানতাম না, আমরা খোঁজ নেওয়ার দরকার। আচ্ছা, তাকে দেখেই কি হাবড়া 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস অনুপ্রাণিত হয়েছিলেন? বুধবার টেন্ডার কমিটির মিটিং ছিল, জানেন তো, টেন্ডার কমিটির মিটিং মানে কিন্তু হিটিং। এবার এই হিটিং শব্দটার না এক্ষেত্রে দুটো মানে হয়, এক উত্তপ্ত হয়ে ওঠা, আর দুই হিট করা বা আঘাত করা। এবার রতন দাসের ক্ষেত্রে কিন্তু দুটোই খেটে গেছে। তার নিজের হিটিং হয়েছিল, মানে নিজের আগে উত্তপ্ত হয়ে উঠেছিলেন, আর তারপর বিডিও শীতাংশু শেখর শীতকে হিটিং করতে বা মারতে উদ্ধত হয়েছিলেন। তার ছোঁড়া বোতল বিডিওর গায়ে লাগেনি, কিন্তু ছুঁড়েছিলেন, সেটা লেগেছে পূর্ত কর্মাধ্যক্ষের গায়ে। কিন্তু রতন দাসের গালিগালাজ না, সেটা টার্গেট নাকি মিস করেনি, বিডিওর গায়েই লেগেছে। এবার বিডিওর জ্বালাটা দেখুন, লেখাপড়া করে WBCS পাস করে তিনি বিডিও হয়েছেন, আর তারপর পড়তে হয়েছে রতন দাসের মতো নেতার সামনে, যিনি হিসেব মেলাতে না পেরে গালাগালি দেন, আর গালাগালিতেও কাজ না হলে বোতল ছোড়েন বলে অভিযোগ। এই নিয়ে উত্তর 24 পরগনার জেলা শাসকের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, জানেন তো, কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি। বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার আবার
পরোক্ষে এটার জন্য বিডিওকেই কাঠগড়ায় তুলেছেন। তবে এই সমস্ত ব্যাপারে সব থেকে বেস্ট দুর্দান্ত সাফাইটা কে দিয়েছেন জানেন? রতন দাস স্বয়ং। বোতল পর্বটা তিনি তো উল্টে উড়িয়ে দেনইনি। তার দাবি কি জানেন? বোতলটা রাখাই ছিল, একটু নড়ে চড়ে পড়ে গেছে আর কি। আচ্ছা, পরিবেশ উত্তপ্ত হলে কি বোতলের হাত পা গজায়? এটাও কি এক ধরনের গ্রিন হাউস এফেক্ট নাকি? 7-8 মাস হয়ে গেছে, আমাদের তো এও তো একটা উন্নয়নের হাতিয়ার। এগুলো নিয়ে আপনি কেন কথা বলছেন না? হ্যাঁ, আপনাকে সব কথা বলতে হবে। আমি যে বাবা, আমাকে সব কথা বলতে হবে মানে? তখন উনি যখন আমাকে রাগ করে বলছে আপনি আমার ঘরের থেকে বেরিয়ে যান, আর এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? তারপরে না, জলের বোতলটা আমার পাশে ছিল, আমার পাশে আমার পূর্তের কর্মাধ্যক্ষ ছিল, তার গায়ে পড়ে গেছে। না, আমাকে জেলা শাসক কিন্তু নিজে বললেন যে বিডিও সম্বন্ধে অনেক অভিযোগ আছে, সুতরাং উনি যখন দেখছেন এটা ওনার কাছ থেকে জানতে হবে। আমি বলবো বিডিও সাহেবের উচিত পুলিশে ডায়েরি করা, পুলিশের কাছে কমপ্লেন নিয়ে যাওয়া এবং তৎপরবর্তী ক্ষেত্রে আইনের পথে চলবে। দেখুন, এক পরিবার, মাথার উপরে ছাতার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, থালা ঘটি বাটির কুটকাট হয়, এটা আমরা খুব বড় করে দেখছি না, এটা আলাপ আলোচনার ভিত্তিতে আমরা মিটিয়ে ফেলবো। এইবার বুঝতে পারছি আসল জ্বালাটা মমতা বন্দ্যোপাধ্যায়। সেদের ওপর ছাতা হয়ে থাকাটা কি বিড়ম্বনা দেখলেন? কাকলি ঘোষ দস্তিদার বললেন যে বিডিও খারাপ ছিল, বিডিওর গন্ডগোল ছিল। সরকারি কর্মচারীদের এরকম গন্ডগোল থাকলে বোতল টোতল ছোঁড়া যায় আর কি। এরপরে যদি লোকে উৎসাহিত হয়ে টার্গেট প্র্যাকটিস করতে শুরু করেন, অবশ্য আরেকটা কারণ আছে, এইবার বুঝেছি। দেখুন, শুটিংয়ে কিন্তু এবার ভারত ভালো করছে, দেখলেন তো? এক তো মানু ভাকের 2খানা পদক নিয়ে চলে এসছেন, আর তারপর ওই তুরস্কের ওই ভদ্রলোক ইউসুফ ডিকেজ, আহা, একে দেখে তো গোটা ভারতের লোক জাস্ট ফিদা হয়ে গেছে। কি বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড, পকেটে হাত, পিস্তল তুলে ঠাঁই ঠাঁই ঠাঁই। এরপরেও এরকম টার্গেট প্র্যাকটিসের লোকের সংখ্যা যদি বাড়ে, দোষ দেওয়া যাবে? আরেকটা কথা মনে হচ্ছে জানেন তো, আজকের দিনটা নিশ্চিতভাবেই কারোর চোখের কোণটা না চিকচিক করছে। রতন দাসকে দেখে আজকে যদি আরাবুল ইসলামের চোখের কোণটা চিকচিক করে, অবাক হওয়ার কিছু আছে? এক যুগ আগে নস্টালজিয়া দেখবেন, যখন আমরা ভুগি তখন চোখে হালকা করে ভিজে ওঠে অনেক সময়। বয়সটা একটু বেড়ে গেলে তো কোনো কথাই নেই। এক যুগ আগে তো এভাবেই তিনি ওই ভাঙর কলেজের অধ্যাপিকাকে জলের জগ ছুঁড়ে মেরেছিলেন। এবার এটাও বক্তব্য থাকতে পারে জানেন তো, যে কে কাকে দেখে শিখেছেন? আরাবুলকে দেখেই কি শিক্ষা নিয়েছেন কেউ? এটা তো প্রশ্ন উঠতে পারে। কিন্তু এইভাবে ছোড়াছুড়ি করাটা না ততদিনই সম্ভব জানেন তো, যতদিন কাঁধের জোরটা থাকে। কাঁধের জোরটা যদি একবার কমে যায়, দলও কিন্তু ছুঁড়ে ফেলে দেয়। ঠিক যেরকম আরাবুল ইসলাম এখন অলিখিত অঘোষিত নির্বাসনে রয়েছেন। একটা সময় অনুগামীরা তালি দিতেন, বিরোধীরা গালি দিতেন, কিন্তু এখন কি অদ্ভুত না, তালি আর গালি কোনোটাই আরাবুলের কানে পৌঁছয় না।